বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনি সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেস লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নোমান মাসুম। আমরা বরাবরের মতো চেষ্টা করে থাকি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের সমসাময়িক ঘটনাবলী নিয়ে আমাদের অনুষ্ঠান সাজানোর জন্য। ঠিক এবারও তার ব্যতিক্রম নয়। আমরা এবার অনুষ্ঠান সাজিয়েছি বর্তমান সময়কার সবচাইতে আলোচিত বিষয়, সেটা হলো যে মহামারী করোনার মধ্যে সারা বিশ্ব যখন তোলপাড়, ঠিক আমরা যখন অস্ট্রেলিয়াতে বসে আছি, অস্ট্রেলিয়ার অবস্থা একই। ইউরোপ আমেরিকার অবস্থা কিঞ্চিত হয়তো ভালো, বাট আমাদের মাতৃভূমি বাংলাদেশের অবস্থাও অনেকটাই আপনারা জানেন যে খুবই করুণ অবস্থা। এবং আমরা একজন ডাক্তার এবং একজন ইকোনমিক্স একজন অর্থনীতিবিদ তথা একজন অর্থনীতিবিদ একজন ডক্টরকে আমরা আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি যে বর্তমানে ভ্যাকসিনেশন সমস্যা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া এবং আমাদের আর্থসামাজিক জীবন ব্যবস্থায়, আমাদের অর্থনীতিতে এই করোনা কিরকম প্রভাব ফেলেছে এবং কিরকম সামনের দিনগুলো যেতে পারে, কিরকম হতে পারে, আমরা ঠিক তারই একটা রূপরেখা বা একটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা শুনবো আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে যে সামনের দিনগুলোতে আমাদের করণীয় কি হতে পারে এবং এই করোনার ভ্যাকসিন এবং অর্থনীতি দুটো নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। আপনাদের সম্মুখে সর্বপ্রথম আজকের অনুষ্ঠানে পরিচয় করিয়ে দিচ্ছি সম্মানিত ডক্টর আনিসুজ্জামান আনিস ভাই সম্পর্কে যদি বলতে হয়, আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি ডক্টর আনিস চৌধুরীকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন ডক্টর আনিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমি যদি ডক্টর আনিস সম্পর্কে দর্শক শ্রোতা একটু বলে রাখতে চাই, আমাদের ডক্টর আনিস সাহেব জাতিসংঘে কাজ করেছেন, একজন ফরমার ইউএন এসকেপ, এবং পাশাপাশি উনি একজন অর্থনীতিবিদ এবং উনি কাজ করেছেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির একজন সাবেক ইকোনমিক্স এর প্রফেসর হিসেবে, বর্তমানে রিটায়ার্ড। এবং আমি পরক্ষণে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সম্মানিত দ্বিতীয় অতিথি। আমাদের অনুষ্ঠানে দ্বিতীয় অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ডক্টর শামসুল আলম। আমি দুঃখিত দর্শক শ্রোতা, আমি একটু আমাদের স্ক্রিনে নিয়ে আসি ডক্টর শামসুল আলমকে। আসসালামু আলাইকুম ডক্টর শামসুল আলম, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। জি, আমি একটু ডক্টর শামসুল আলম সম্পর্কে বলতে চাই যে উনি রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার থেকে উনি একজন ফ্যামিলি স্পেশালিস্ট ফিজিশিয়ান এবং প্র্যাকটিশনার, এবং বেস সাইড হেলথ কেয়ার রকডেলে উনি বর্তমানে কর্মরত অবস্থায় রয়েছেন। তো আমি দর্শক শ্রোতা যে আজকের অনুষ্ঠানে যেহেতু আমরা প্রথমেই বলে রেখেছি যে আমরা বর্তমান বিশ্বের যে মহামারী করোনার যে ভ্যাকসিনেশন সমস্যা এবং বিশ্বের ইকোনমি, এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি যেহেতু আমরা বাংলাদেশের বিষয় সামনে নিয়ে আসি, সেখানে বাংলাদেশের বিষয় প্রাধান্য পাবে। তো আমি সর্বপ্রথম ডক্টর শামসুল আলমের কাছে যেতে চাই যে বর্তমানে ভ্যাকসিনেশন সমস্যা যে বাংলাদেশে একটি বিশাল ক্রান্তিকাল অতিক্রম করছে এবং করোনার যে পিক আওয়ার বলা হয়, যে সর্বোচ্চ যে উচ্চতা থাকার কথা, যে করোনার প্রকোপ বাংলাদেশে ঠিক ততটাই এট দ্য মোমেন্ট অবস্থান করতেছে। তো আমি বাংলাদেশের ভ্যাকসিনেশন সম্পর্কে আপনার ওভারঅল পর্যবেক্ষণ কি যদি জানতে চাই ডক্টর শামসুল আলম। হ্যাঁ, আমি আপনারা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাদেরকে এবং উপস্থিত আমাদের আরেক গেস্ট ডক্টর আনিস ভাইকে এবং উপস্থাপক নোমান মাসুম ভাইকে। তো করোনা সম্পর্কে আমি প্রথমেই বলতে চাই যে এটা একটা অদৃশ্য শক্তি, যেটার কবলে পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশ মানে এটা দ্বারা আক্রান্ত হয় নাই এবং এফেক্টেড হয় নাই। তো যেহেতু এটা একটা মহামারী এবং এটা প্রতিরোধ করার জন্য সায়েন্টিস্টরা অনেক চেষ্টা করে ভ্যাকসিন আবিষ্কার করেছেন। তো এই প্রসঙ্গে আমি কারেন্ট সিচুয়েশন অফ ভ্যাকসিনেশন ইন দ্য ওয়ার্ল্ড আগে কিছু কথা বলে নিতে চাই। তো আপনার যদি কোনো কোশ্চেন থাকে কারো, তাহলে এর ফাঁকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। তো এখন সারা বিশ্বে 8টা দেশ এই ভ্যাকসিন তৈরি করছে, তার মধ্যে আমেরিকা, ইউকে, জার্মানি, চায়না, রাশিয়া, সুইডেন, বেলজিয়াম এন্ড ইন্ডিয়া। তো কোনো কোনো কান্ট্রি জয়েন্ট ভেঞ্চারে করছে, আবার কোনো কোনো কান্ট্রি নিজেরাই একা একা করছে আর কি। তো এই সমস্ত ভ্যাকসিনের আবার আপনার প্রোটেকশন ক্যাপাসিটি ডিফারেন্ট আছে। তো
প্রথমে আমি বলতে চাই যে আপনাদের কাছে যে ওয়ার্ল্ড আজকের দুনিয়া তিন ভাবে বিভক্ত, ডেভেলপ কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি এন্ড আন্ডার ডেভেলপিং কান্ট্রি। তো এখন এই ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন করতে গিয়ে দেখা গেছে যে যে সমস্ত কান্ট্রি, মানে যে সমস্ত দেশ এই ভ্যাকসিন তৈরি করছে এবং যে সমস্ত কান্ট্রির আপনার পয়সা আছে, টাকা পয়সা আছে, তারাই দেখা যাচ্ছে যে বেশিরভাগ ভ্যাকসিন নিয়ে নিচ্ছে। তো সারা ওয়ার্ল্ডে আপনার যতগুলো দেশ এই ভ্যাকসিন তৈরি করছে, এন্ড অফ দিস ইয়ার আনটিল 2021 আপনার 11 বিলিয়ন ভ্যাকসিন তৈরি করা হবে। তো তার মধ্যে আপনার 9.9 বিলিয়ন ভ্যাকসিনই অলরেডি মানে রিচ কান্ট্রিগুলো, এবং যে সমস্ত কান্ট্রি এগুলো তৈরি করছে তারা অর্ডার দিয়ে ফেলছে। তো আপনারা শুনলে একটু অবাক হবেন যে যেমন ইউনাইটেড স্টেট, they producing vaccine and also they paid their মানে তারা অলরেডি পে করে দিচ্ছে আপনার কোম্পানিগুলোকে, ড্রাগ কোম্পানিকে 2 times in their population number of vaccination, মানে তাদের যে জনসংখ্যা আছে তার 2 গুণ পরিমাণ তারা অলরেডি ইন অ্যাডভান্স অর্ডার করে রেখেছে। ইউনাইটেড কিংডম তারা 4 গুণ পরিমাণ ভ্যাকসিন অর্ডার দিয়ে রেখেছে। তারপরে কানাডা 5 গুণ টাইমস, মানে 5 গুণ টাইম তাদের ওই ভ্যাকসিন অর্ডার করে রেখেছে। তাতে দেখা যাচ্ছে 9.9 বিলিয়ন আউট অফ 11 বিলিয়ন ভ্যাকসিনস তারাই নিয়ে নিচ্ছে। এই 3টা কান্ট্রি মানে নিয়ে নিচ্ছে, মানে অর্ডার দিয়ে রাখছে আর কি তারা। এখন আমাদের যে সিচুয়েশনটা এখন এই ইয়েতে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ নিয়ে, যেহেতু আমরা এখন অস্ট্রেলিয়ায় থাকি, অস্ট্রেলিয়া কি সিচুয়েশন এবং বাংলাদেশের কি সিচুয়েশন, তা আমি প্রথমে নোমান ভাইকে বলবো, কি বাংলাদেশের সিচুয়েশনটা বলবো নাকি অস্ট্রেলিয়ার সিচুয়েশনটা আগে বলবো? কিন্তু দর্শক শ্রোতা, আমি ডক্টর শামসুল আলমের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু ডক্টর আনিস চৌধুরীর কাছে একটু যেতে চাই যে অর্থনীতির খবরাখবর আপনার কাছ থেকে ভালো জানার কথা। তো যেহেতু আমাদের ডক্টর শামসুল আলম সাহেব 3 ভাগে বিশ্বের সমস্ত কান্ট্রিগুলোকে সেপারেশন করেছেন, যেখানে ডেভেলপ কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি এবং আন্ডার ডেভেলপিং কান্ট্রি। সেই ক্ষেত্রে তো বাংলাদেশ কোন মাঝারি সারির দল বা মাঝারি সারির দেশ হিসেবে, তো সেই হিসাবে যদি বিশ্বের 3 ভাগের 2 ভাগেরও বেশি যদি এই ডেভেলপ কান্ট্রিগুলো অর্ডার দিয়ে থাকে, সেই ক্ষেত্রে তো গরিব দেশ বা আন্ডার ডেভেলপিং কান্ট্রি এদের ভ্যাকসিন পাওয়ার কোনো পসিবিলিটি নাই। তো সেই ক্ষেত্রে এই কান্ট্রিগুলোর উপায় কি হতে পারে বা এদের অবস্থান কোথায়, এরা কি করবে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে, বা তারা পিছিয়ে থাকলে বা পিছিয়ে পড়লে কি করতে পারে? ডক্টর আনিস চৌধুরীর কাছে আমি একটু জানতে চাই সবিনয়। ডাক্তার সাহেবের কথার মানে ইয়ে হিসাবে আমি কন্টিনিউশন হিসেবে বলতে চাই, আমরা যেটা বর্ণ বৈষম্যবাদ বলে, যে অ্যাপারথাইড বলে একটা শব্দ ইংরেজিতে বলে, বাংলায় বলে বর্ণ বৈষম্যবাদ, ভ্যাকসিন বৈষম্যবাদ হচ্ছে, এটা নিয়ে WHO অলরেডি ওয়ার্নিং করেছে। আমি আপনাদেরকে আরেকটু পিছিয়ে নিতে চাই এখানে। এটা হচ্ছে পৃথিবীতে, সারা পৃথিবীতে এখন বিলিয়নিয়ারের সংখ্যা হচ্ছে অ্যাবাউট 27, মানে আগে ছিল অ্যাবাউট 2300, এখন 2700 হয়েছে। এই করোনার মধ্যে দিয়ে বিলিয়নিয়ারের সংখ্যা আরো 400 বেড়েছে। তার মানে বিলিয়নিয়াররা, কর্পোরেট শক্তি এত পাওয়ারফুল, আপনি সেটা বাংলাদেশে বলেন, সারা পৃথিবীতে বলেন, দিস ইজ দ্য রিয়েলিটি অফ দ্য সিচুয়েশন নাও। এখন সেখানে এই বিলিয়নিয়াররা যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেছে, তারা সমস্ত কিছু কন্ট্রোল করছে। আর এই ডাক্তার সাহেব যেটা, শামসুল আলম সাহেব যেটা বলেছেন, বিভিন্ন দেশ তাদের প্রয়োজনের থেকে 3 গুণ 4 গুণ, অস্ট্রেলিয়া 6 গুণ এর পয়সা দিয়ে রেখেছে, কানাডা 5 গুণ। আপনার হিসাব ঠিকই আছে, এগুলি তো এস্টিমেটেড হিসাব, সামান্য 5-এর জায়গায় হয়তো 4.5 কিংবা 6.5 এরকম হবে। তো এগুলি রাফ হিসাব।
সেটা আমরা যদি জনসংখ্যার হিসাবে বলেছেন, আমরা যদি অ্যাডাল্ট পপুলেশন হিসাবে ধরি তাহলে আরো বেশি গুণ। কারণ সবাইকে তো ভ্যাকসিন দেবেন, আমরা তো অ্যাডাল্ট পপুলেশন হিসাবে রেশিও করিনি, করেছি আমরা জনসংখ্যার হিসাবে। এটা মনে রাখতে হবে। যখন এই করোনা শুরু হয় এপ্রিলের 28 তারিখ, WHO একটা প্রোগ্রাম নিয়েছিল যে মহামারী সংক্রান্ত যত ওষুধপত্র, টেকনোলজি, ভ্যাকসিন, এতে যত রকম গবেষণা হবে, গবেষণার রেজাল্ট হবে, সেগুলি আমরা শেয়ার করব, পুল করব, সো দ্যাট আমরা তাড়াতাড়ি এগুলি বের করতে পারি, কারো গোপন রাখা পয়সা বানানোর জন্য, এটা যেন না হয়। যেদিন এই ঘোষণাটা দেওয়া হলো সেদিনেই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল, সে ওই দিনেই ওটাকে রিজেক্ট করে দিল। ফাইজার ইজ ওয়ান অফ দেম। তারা রিজেক্ট করে দিল। এবং কোন ধনী দেশ, যেহেতু তাদের সরকারগুলি এরাই কন্ট্রোল করে, বলে নাই যে এটা তো তোমরা ঠিক করো নাই। কারণ এই ভ্যাকসিনের জন্য প্রায় $14 বিলিয়ন সরকারই দিয়েছে এই রিসার্চের জন্য। আমেরিকা দিয়েছে নিজে একা প্রায় $10 বিলিয়ন। তার মধ্যে এই যে প্রি পারচেজ, এদের কোনো রিস্ক ছিল না, প্রি পারচেজের জন্য টাকা দিয়ে দিয়েছে অগ্রিম। সব মিলিয়ে তারা এমনভাবে টাকাগুলি দিয়েছে, তারা কোনো কন্ডিশন দেয় নাই যে তোমাদের যদি ভ্যাকসিন বের হয় কিংবা ওষুধ বের হয় সেটাতে এই কন্ডিশনে তোমরা বিক্রি করতে পারবা, কিংবা প্রফিট বানাইতে পারবে না, কিংবা গরিব দেশগুলিকে দিতে হবে এগুলো। তার পরিবর্তে তারা বললো আমরা কোভ্যাক্স করবো। কোভ্যাক্সের জন্য যা টাকা দরকার তার 2% উঠে নেই, দেয় নাই কেউ পয়সা। আপনি ভ্যাকসিন কিনবেন কি করে? আর ভ্যাকসিনের দাম তো বিভিন্ন গোপন, এটা কিন্তু ম্যাক্সিমাম এখানে কোনো ট্রান্সপারেন্সি নেই, যা যেখানে যেভাবে পাচ্ছে সেখানে। এখন ভ্যাকসিনেশন রেট একদম লেটেস্ট নাম্বার, ফুললি ভ্যাকসিনেটেড রিচ কান্ট্রিতে হয়েছে 40%, মিডল ইনকাম কান্ট্রিজ হয়েছে 11%, আর লো ইনকাম কান্ট্রিতে হয়েছে 1%। আপনি এটা যে কোনো একটা সাধারণ লোক বুঝবে, পৃথিবী কখনো আপনার সিকিউর হবে না যতক্ষণ প্রত্যেককে আপনি ভ্যাকসিনেশন করতে না পারেন। আমি একটা তথ্য দিয়ে এখানে শেষ করব, পরে আবার ফিরে আসবো। IMF এস্টিমেট করেছে সারা পৃথিবীর লোকরে ভ্যাকসিনেশন করতে গেলে $50 বিলিয়ন দরকার, 50 বিলিয়ন দরকার। 10 জন রিচেস্ট ম্যান, পৃথিবীর 10 জন রিচেস্ট ম্যান, ওরা এই ভ্যাকসিন বিক্রি করে $540 বিলিয়ন প্রফিট করেছে। 540 বিলিয়ন, 10 গুণের, যেটা IMF এর এস্টিমেটের 10 গুণেরও বেশি। তারা সারা বিশ্বকে শুধু এই টাকাটা যদি একটু ট্যাক্স করা হয় প্রপারলি, ওদের সব টাকা তো ট্যাক্স করে নেওয়া যায় না, ট্যাক্স করে আপনারা জানেন সামান্য কিছু টাকা নেওয়া যায়, তাহলে পৃথিবীর সব মানুষকে ভ্যাকসিন তো দেওয়া যাবে, কারণ $50 বিলিয়ন লাগবে। আর এদের $540 বিলিয়ন শুধু 10 জনের প্রফিট করেছে, প্রথম 10 জন, ফার্স্ট 10। এবং এই সবাইকে ভ্যাকসিন দেওয়ার পরেও প্রত্যেক লোককে, আনএমপ্লয়েড লোকে, পৃথিবীর যত লোক আনএমপ্লয়েড আছে, $20,000 করে দেওয়া যায়। এগুলো সব আমেরিকান ডলার, এই হিসাবে হচ্ছে $20,000 করে দেওয়া যাবে এই টাকা থেকে। এই ট্যাক্স যেটা আপনি আদায় করবেন, তারপরেও এরা ধনী থাকবে, এদের ওয়েলথের কোনো কমতি হবে না। ওদের ওয়েলথ এই করোনার টাইমে 70% বেড়েছে, 70% ওয়েলথ বেড়েছে। টোটাল তাদের ওয়েলথ বেড়েছে $13.5 ট্রিলিয়ন। $13.5 ট্রিলিয়ন। তো এই হচ্ছে বিশ্বে আপনার এই যে বৈষম্যের রূপ, এবং ওরা কেয়ার করে না কার কে মরলো, কে ইয়ে করলো। সেই বংশকে বলতে পারি বাংলাদেশের সিচুয়েশনে আসেন। আমি সে অংশে আসবো ডক্টর আনিস চৌধুরী। আমি তো কি আমি এখানে স্টপ করছি। জি, আমি আপনার সাথে কি সুর মিলিয়ে বলতে চাই, তাহলে তো করোনা এদের জন্য আশীর্বাদ নিয়ে আসলো, যে বিশ্বের 10 জন টপ ধনীর কথা, রিচেস্ট পার্সনের কথা বললেন, যে এত ইকুয়েশন, যে
ভ্যাকসিনেশন, তাদের ট্যাক্সেশনের পয়সা দিয়ে ভ্যাকসিনেশন দিয়ে আরো $20,000 করে দেওয়া যাবে, সেই ক্ষেত্রে তো এদের এত ওয়েল যে করোনা তাদের জন্য বৈষম্য নিয়ে, তাদের জন্য সৌভাগ্য নিয়ে আসলো, আর গরিবের জন্য এটা সম্পূর্ণ এক ধরনের অভিশাপ হিসাবে আসলো আর কি। এটা আমরা বলতেই পারি। আমি এই কথা না, আচ্ছা আমি পরে বলবো, আচ্ছা আমি আলম ভাইয়ের কাছে যান। আমি এই অংশে আসবো। আমি একটু আমাদের ডক্টর শামসুল আলমকে একটু রিকোয়েস্ট করবো, আপনার মাইকটাকে একটু আনমিউট করতে হবে। জি ধন্যবাদ ডক্টর শামসুল আলম, আবারও মিউট হয়ে গিয়েছে, আপনি একটু আনমিউট করতে হবে। এখন ঠিক আছে? জি জি, এখন আনমিউট করা হয়ে গেছে। জি ধন্যবাদ। তো আমি যে অংশে আপনাকে থামিয়েছিলাম সেই অংশে হচ্ছে বাংলাদেশের অবস্থা। তো বাংলাদেশে তো আমরা বরাবরই লক্ষ্য করলাম যে করোনা যখন বাংলাদেশে হিট করলো তখন আমরা এক ধরনের পরিস্থিতি দেখলাম। হ্যাঁ, যখন প্রবাসীরা দেশে আসলো সেখানে করোনা নিয়ে মানুষের মধ্যে খুব বড় ধরনের যে সারা সচেতনতা স্বাস্থ্যবিধি তেমন একটা লক্ষ্য করা যায় না। তার মধ্যে আবার আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশ স্বাস্থ্য খাত একটা হযবরল অবস্থা। সেক্ষেত্রে করোনার মতো মহামারীকে কতটা ট্যাকল দিতে পেরেছে আপনারাই ভালো জানেন, কারণ প্রফেশনালি আপনারা যারা ডাক্তার বা এই পেশার লোক তারাই ভালো বলতে পারবেন যে বাংলাদেশ কতটা ট্যাকল দিতে পেরেছে বা পারছে। তো বাংলাদেশের বর্তমান সিনারিওটা কি, করোনা সিচুয়েশন এবং বাংলাদেশের ভ্যাকসিনেশনের রেট বা ভ্যাকসিন পাওয়ার বা ভ্যাকসিন ভবিষ্যৎ বাংলাদেশের কোন জায়গায়, ডক্টর শামসুল আলম একটু বিস্তারিত জানতে চাই। আচ্ছা, তো এই প্রসঙ্গে আমি বাংলাদেশের সম্পর্কে বলার আগে আমি আর দু একটা কথা বলে নিতে চাই, যে বাংলাদেশ হলো ডেভেলপিং বা আন্ডার ডেভেলপিং এন্ড ডেভেলপিং, এই দুটোর মাঝামাঝি বা ডেভেলপিং এর মধ্যে আছে আর কি। তো যে সমস্ত কারণে আপনার আন্ডার ডেভেলপিং কান্ট্রিগুলো আপনার এই ভ্যাকসিন পাচ্ছে না বা ভ্যাকসিন তারা থেকে বঞ্চিত বা যে কারণে তারা এটা শিকার হচ্ছে, তার কিছু কারণ আমি জানাচ্ছি। একটা হলো যে আপনারা শুনলে আশ্চর্য হবেন যে বেস্ট পারফর্মিং ভ্যাকসিন কান্ট্রি হলো আপনার ফার্স্ট 10টার মধ্যে যে সমস্ত কান্ট্রি আছে তার মধ্যে ইউনাইটেড আরব আমিরাত, ইসরায়েল, বাহরাইন, চিলি, মঙ্গোলিয়া এন্ড উরুগুয়ে, কাতার, হাঙ্গেরি, ইউকে এন্ড ইউএসএ। তো ইভেন যে সমস্ত বড় 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 কান্ট্রি আপনার ভ্যাকসিন তৈরি করছে, যেমন ইউনাইটেড কিংডম এন্ড ইউএসএ, তারাও আপনার প্রথম সারির কয়েকজনের মধ্যে নাই, তারা 9-10-এর মধ্যে আছে, বুঝছেন? তো এখন ঘটনা হলো যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ব্যাপারটা, এটা হলো এক নম্বর কথা হলো যে বাংলাদেশের আমাদের পপুলেশনটা একটা বিগ ফ্যাক্টর। এখন ঘটনা হলো যে আমরা যদি অস্ট্রেলিয়ার মতো চাই যে আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করব, আমরা মানুষকে কোয়ারেন্টাইন করব, আমরা মানুষকে ভ্যাকসিন দিব, এই জিনিসগুলো আমরা পাচ্ছি না। তার কারণ হলো আমাদের সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন এই জিনিসগুলোকে সাপোর্ট করে না। তার কারণ হলো এখানে যেমন কাউকে যেমন ঘরে থাকলে বা যার চাকরি না থাকলে তাকে ভাতা দেওয়া হয়, তাকে কোয়ারেন্টাইন অ্যালাউন্স দেওয়া হয়, তারপরে জব অ্যালাউন্স দেওয়া হয়। বাংলাদেশে তো এই ধরনের কোনো সিস্টেম নাই, সরকারের এত টাকাও নেই যে দিবে তাদেরকে। তো পপুলেশন ইজ এ বিগ ফ্যাক্টর। এই কারণে আমি যেটা বলতে চাচ্ছি আর কি, যে যেহেতু এই জিনিসগুলা মেনটেন করা সম্ভব হচ্ছে না, এই জন্য বাংলাদেশের অবস্থাটা এখন হযবরল। তো এটা আরেকটা হলো যে মানুষের যেমন করোনা সম্পর্কে শিক্ষা, যে এটা কিভাবে ছড়ায়, এটাকে প্রোটেকশন করা যায় কিভাবে, এবং এটাকে আমরা প্রতিরোধ করব কিভাবে, এই জিনিসগুলো সম্পর্কে মানুষের আন্ডারস্ট্যান্ডিং অনেকটা কম আর কি। এবং আবার অনেকের আন্ডারস্ট্যান্ডিং থাকলেও তারা পাচ্ছে না, কারণ যারা অনেক মানুষ আছে দিনে আনে দিনে খায়, এখন এরা ঘরের বাইরে না গেলে তাদের চলবে না। সেই কারণে তারা বাইরে যেতে হচ্ছে, যেহেতু সরকার থেকে তারা কোনো সাপোর্ট পাচ্ছে না ওইরকম, যার কারণে তারা বাইরে যেতে হচ্ছে, এবং বাইরে আসলেই তারা অন্য মানুষের কন্ট্যাক্টে আসতেছে, করোনা কেসের কন্ট্যাক্টে আসতেছে, যার কারণে তারা নিজের ইনফেক্টেড হচ্ছে এবং তারা এই ইনফেকশনটা বাসায় নিয়ে যাচ্ছে, বাসায় গিয়ে বাসার পুরো ফ্যামিলি ইনফেক্টেড হচ্ছে। আচ্ছা, তারপরে আপনার আরেকটা জিনিস হলো যে
যে আপনার টেস্ট করা ফ্যাসিলিটিটা নট এনাফ বাংলাদেশে। এই টেস্ট করার ফ্যাসিলিটিটা নট এনাফ। তো যার কারণে হয় কি, কন্ট্রাক্ট ট্রেসিং তো দূরে থাক, আপনার যে কেসগুলো যে হচ্ছে, এই কেসগুলোকে যে আইডেন্টিফাই করা, একে সেপারেশন করা, এদেরকে কোয়ারেন্টাইন করা, এই জিনিসগুলো হচ্ছে না বাংলাদেশে। যার কারণে হচ্ছে কি এই কেসগুলো দ্রুত ছড়াচ্ছে, যেটা ইন্ডিয়াতে হয়েছিল আর কি। এবং আপনারা হয়তো দেখছেন যে ইন্ডিয়াতে ওদের যে রিলিজিয়াস ফেস্টিভ্যালের সময় যেভাবে ছড়াই গেছে, আমাদের এই যে এখন যে মহামারীটা হচ্ছে এখন ব্যাপক হারে, এটা আপনার ঈদের সময় আপনারা হয়তো দেখছেন যে বাসে, ট্রেনে, স্টিমারে মানুষ যেভাবে গাদাগাদি করে গেছে, ওখানে যদি একটা স্টিমারে দুইটা বা তিনটা কেস থাকলে পুরো স্টিমার ছড়ায় দেওয়ার মতো মানে। জি, ডক্টর শামসুল আলম, আমি একটু সম্পূর্ণ একটা প্রশ্ন না করেই পারছি না সেক্ষেত্রে, যে হ্যাঁ আমাদের বাংলাদেশের জনগোষ্ঠী যেহেতু বেশি পরিমাণে শিক্ষিত না, আমাদের শিক্ষার হারটা কম, আমাদের মধ্যে সচেতনতা কম, কিন্তু প্রশাসনিক পর্যায়ে বা অর্থনীতির দিক থেকে যেরকম প্রিকশন নেওয়ার কথা, যেমন ঈদের আগে আপনি লকডাউন দিলেন, একটা ফেরিতে করে হাজার হাজার মানুষ যাচ্ছে, কিন্তু সেখানে তো স্বাস্থ্যবিধি না মানারই কথা। যখন মানুষ বাড়ি ফেরত ঘরমুখ মানুষগুলো বাংলাদেশে সবসময় গাদাগাদি করে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি কি মনে করেন যে যথাযথ কর্তৃপক্ষ সেদিকে এই ব্যবস্থাগুলো রক্ষা করা বা জনগণকে নিরাপত্তা দিতে কোন রকমের গাফিলতি বা কোন রকমের অভাব লক্ষ্য করেছেন কি আপনি, এই ধরনের কোনো কিছু, যে সরকার বা অথরিটি চাইলে আরেকটু ভালো ব্যবস্থাপনা করতে পারতো? যে কোনো সরকারে একটা আপনার নীতিমালা তো থাকতে হবে। যে কোনো মহামারী যখন হয় তখন প্রতিটা সরকারের একটা নীতিমালা থাকা দরকার। তো এটা হয়তো ছিল বাংলাদেশ গভর্নমেন্টেরও, তবে এটা কতখানি ফলো আপ করা হয়েছে এবং কর্তৃপক্ষ কতটা ফলো আপ করেছেন এবং মানুষ কতটা মেনেছেন, এটি হলো বড় কথা আর কি। তো এখন ঘটনা হলো যে মনে করেন অস্ট্রেলিয়ার মতো দেশেও তো মানুষ এই আইন কানুন ভঙ্গ করে আর কি। তো সেখানে বাংলাদেশে মানুষ তো অনেক অশিক্ষিত লোকজন আছে, তারাও জিনিসটাকে না মানে। তো অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে হয়তো জিনিসটা আরেকটু করা হলে সম্ভব হইতো। কিন্তু একটা কথা যেটা বললাম আমি, যে ফাইন্যান্সিয়াল কারণে যেটা সম্ভব হয় না, যে আমি খেতে পাচ্ছি না আর আমি বাইরে যাব না, আমাকে ঘরে আটকে রাখা হচ্ছে, কেউ খাওয়া দিচ্ছে না, এইভাবে তো মানুষকে আটকানো যাবে না, তাই না? তার জন্য একটা ইনসেন্টিভ দিতে হবে তাকে, যে আমি ঘরে থাকবো, কোয়ারেন্টাইনে হয়ে থাকবো, কিন্তু আমাকে আমার সংসার চালাবে কে, এই জিনিসগুলো খেয়াল করতে হবে আর কি। তো এটা হলো একটা আপনার ফাইন্যান্সিয়াল এন্ড পপুলেশনের একটা কথা বললাম আমি। আরেকটা হলো যেটা, যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অফ আদার কান্ট্রিজ, জিও পলিটিক্যাল রিজন। যেমন মনে করেন বাংলাদেশ যেমন ওভার রিলাইড অন ভ্যাকসিনেশন অন ইন্ডিয়া ইন দ্য বিগিনিং, মানে প্রথমের দিকে ইন্ডিয়ার উপর ওভার রিলাই করেছিল, যার কারণে দেখা গেলো যে ইন্ডিয়া একটা করে ডোজ দেওয়ার পরে তারা সেকেন্ড ডোজ দেওয়ার ভ্যাকসিন আর দিতে পারছিল না। তো এই কারণে কিছু কিছু জিনিসগুলো, যেমন আমাদের গভর্নমেন্টকে হয়তো আরো অল্টারনেট খুঁজতে হইতো। তারপর যেটা বললাম আবার, যে ওই আপনার যেমন ওখানে আবার একটু পলিটিক্স আছে, চায়না ইন্ডিয়া। তো যেমন ইন্ডিয়া আবার কোয়াডের সাথে যুক্ত, যেমন কোয়াডের মধ্যে আছে আবার অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, তারপরে জাপান এবং ইউনাইটেড স্টেটস, এই চারটা কান্ট্রি। তো তারা চাচ্ছে যে তাদের পক্ষে বাংলাদেশ গিয়ে কিছু করুক, আবার এদিকে চায়না চাচ্ছে যে তাদের পক্ষে থাকলে তারা ভ্যাকসিনটা দিবে। তো এটা কিছুটা জিও পলিটিক্যাল, এটা তো ফাইন্যান্সিয়াল, পপুলেশন, জিও পলিটিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে, এটা আপনারা হয়তো জানেন সবাই। তো এটা আর কি আমাদের যেমন ডেভেলপড কান্ট্রিগুলো অনেক সময় পলিটিক্যাল ভিকটিম বলতে পারি আমরা, এটা যে অন্যান্য বড় বড় দেশগুলোর ভিকটিম, টানাটানি করবে তারা হয়তো তাদের পক্ষে থাকার জন্য, যে কারণে আর কি হয়তো সাফারার হবে আমাদের এই সমস্ত কান্ট্রিগুলোর বা এই দেশের মানুষগুলো। জি, আপনার এই অংশের বক্তব্য খুব স্পষ্ট বুঝলাম ডক্টর শামসুল আলম। আমি একটু অনুষ্ঠানে বিরতি নিব। অনুষ্ঠানে বিরতি নিয়ে আমাদের ডক্টর আনিস চৌধুরীর কাছে আসবো, জানতে চাইবো যে আপনি যে ডক্টর শামসুল আলম যে বলছিলেন যে বাংলাদেশে ইনসেন্টিভ বা গভর্নমেন্টের পক্ষ থেকে যে
সচেতনতা বা আরো কোনো স্টেপ গুলো কি কি নিলে, এবং আরো কিছু ব্যাপার প্রশ্ন আছে, আমি সম্পূর্ণ বিষয়টা জিজ্ঞাসা করবো, একটা বিরতি নিয়ে আসছি। ধন্যবাদ দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সুপ্রভাত সিডনি সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেস লাইভের রবিবারের আয়োজন। আমরা চেষ্টা করি বড় সমসাময়িক ঘটনাবলী নিয়ে অনুষ্ঠান সাজানোর জন্য, এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের আলোচ্য বিষয় আমাদের অনুষ্ঠানে প্রাধান্য পায়, এবং সেই হিসেবে আমরা আজকে করোনার মতো মহামারী নিয়ে আলোচনা করছি বাংলাদেশের অর্থনীতি এবং ভ্যাকসিনেশন তথা বিশ্বের ভ্যাকসিনেশন এবং করোনা মহামারীর প্রকট নিয়ে। আমি যে অনুষ্ঠানে এই মুহূর্তে প্রশ্ন যে রেখে গিয়েছিলাম ডক্টর আনিস চৌধুরীর কাছে, যে বাংলাদেশের বর্তমান অবস্থা কি, যে করোনা কালীন যে ম্যানেজমেন্ট, আমরা অস্ট্রেলিয়া লক্ষ্য করলাম যে ডক্টর শামসুল আলম বললেন যে এখানে গভর্নমেন্ট ইনসেন্টিভ দিচ্ছে, বাংলাদেশের ইনসেন্টিভ বা বাংলাদেশে তো আমরা দেখলাম যে দিন মজুররা রাস্তায় বেরোলে রিক্সা নিয়ে বেরো, সেখানে পুলিশ রিক্সা ভেঙে দিচ্ছে। তো হয়তো একটা রিক্সা ড্রাইভার সারা জীবন অনেকগুলো বছর কিছু সঞ্চয় পুঁজি করে সে একটা রিক্সা কিনলো, সেই রিক্সাটা যদি আপনি ভেঙে দেন, কিছু না দিলেন, তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? আপনার কাছে কি মনে হয় পুরো বাংলাদেশের করোনাকালীন সময় ম্যানেজমেন্টটা কেমন? ডক্টর আনিস চৌধুরী একটু জানতে চাই, কিভাবে আপনি দেখছেন? থ্যাংক ইউ। শুনেন, একটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছিলাম, আলম ভাই কিছুটা টাচ করেছেন, ডাক্তার সাহেব, জিও পলিটিক্স এন্ড অল দিস। বাংলাদেশের শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছেন না? আমি তো মিউট করি নাই, এটা কি আমার তো মিউট না? আমি শুনছি দর্শক শ্রোতারা শুনছেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, আলম ভাই যে টাচ করেছেন, বাংলাদেশের সমস্যা বিশ্ব সমস্যা থেকে বিচ্ছিন্ন নয়, তবে ম্যানেজমেন্টের ইস্যুতে কিছুটা ফল্ট হয়েছে অবশ্যই, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আপনি যে পয়সা আপনি বলেছেন আর্থসামাজিক অবস্থা, ফাইন্যান্স, গরিব দেশ, এগুলি সবই সত্য, জনসংখ্যা বেশি, এগুলি সব। কিন্তু কিছু কিছু দেশ, আপনি চিলির কথা বলেছেন, এখানে চিলি ভ্যাকসিনেশন রেটে অনেক আগে গেছে। চিলি যে কাজটা করেছে এটা খুব বুদ্ধিমানের কাজ করে, যেটা অনেক দেশ করে নাই। চিলিতে যখন ভ্যাকসিনেশন ট্রায়াল যাওয়াতে গেছে, ওরা কাউকে বিশ্বাস করে নাই, বলে তুমি যখন ট্রায়াল দেওয়ার সময় ওরা চুক্তি করে নিয়েছে প্রথম আমাদেরকে দিতে হবে তোমাদের ভ্যাকসিন যদি বের হয়। পাশাপাশি সাউথ আফ্রিকাতে অ্যাস্ট্রাজেনিকা যখন আমি তো শুনতে পাচ্ছি। শামসুল আলম ভাই, আপনি কি একটু আপনি কি একটু ভলিউমটা আপ করে নেবেন? আমার অংশ থেকে শুনতে পাচ্ছি, আমাদের দর্শক শ্রোতাও শুনতেছে। শোনা যাচ্ছে না। আপনার মাইক্রোফোনটা চেক করে দেখেন, কোনো এখানে মাইক্রোফোনটা চেক করে নেন। আনিস ভাই কন্টিনিউ করেন, আপনি একটু মাইক্রোফোনটা চেক করেন ততক্ষণে। যে আনিস ভাই আপনি কন্টিনিউ করুন প্লিজ। যেখানে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট থাকে মানুষ, সেটা হচ্ছে আমার দেশে যদি ভ্যাকসিন কিংবা যে কোনো ড্রাগ টেস্ট করা হয়, ওই দেশকে প্রাধান্য দেওয়া হয়, এটা একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট। কিন্তু এরা এই জেন্টলম্যান এগ্রিমেন্ট এর মধ্যে কয়েকবার ভঙ্গ করা হয়েছে, সেটা চিলি জানে। কিন্তু আনফরচুনেটলি সাউথ আফ্রিকা দেখেন অ্যাস্ট্রাজেনিকা করা হলো। সাউথ আফ্রিকা যখন অ্যাস্ট্রাজেনিকার কাছ থেকে চাইলে, বলছে তোমাদেরকে তো আমরা দিতে পারবো না। শোনা যাচ্ছে না। তারপরে ওরা কি করলো, বলে তোমাদেরকে কিনতে হবে ইন্ডিয়া থেকে। শামসুল আলম ভাই কি আমাকে শুনছেন? আমার কথা শোনা যাচ্ছে শামসুল আলম ভাই? আমার মনে হয় ওটা ওনার মাইক্রোফোনের সমস্যা, ওনাকে নিজে ঠিক করতে হবে, তার উপায় নেই। জি আনিস ভাই কন্টিনিউ করেন প্লিজ। হ্যাঁ, তারপরে সাউথ আফ্রিকা এখন ইন্ডিয়া থেকে যখন কিনতে গেল সিরাম ইনস্টিটিউট থেকে, সিরাম ইনস্টিটিউটকে কিন্তু এই যে অ্যাস্ট্রাজেনিকার সাথে যে চুক্তিটা হয়েছে, এটাও গোপন চুক্তি। কোন দেশে বিক্রি করতে পারবে, কত দামে বিক্রি করতে পারবে, এগুলি কেউ জানে না। এগুলি অনেক সাংবাদিকরা বিভিন্নভাবে বের করেছে কিছু কিছু। তখন সাউথ আফ্রিকা বলে যে এটা কি করে হয়, তোমরা আমাদের এখানে করেছো টেস্ট, বলে যে এটা তো আমরা তো তোমাদের সাথে কোনো চুক্তি ছিল না, তোমাদেরকে দেব। ভারত থেকে তারা কিনেছে $5.5 করে, অথচ অ্যাস্ট্রাজেনিকা ইউরোপে বিক্রি করেছে $2 করে। উগান্ডা কিনতে গেল,
উগান্ডা কিনেছে $8.5 করে ভারত থেকে। তো অতএব সেই হিসাবে বাংলাদেশ $5.5 যদি পেয়ে থাকে, খারাপ করে নাই একদিক থেকে। তো চিলি এই বুদ্ধিটা করেছে বলে চিলি আগে গেছে। তারপরে বাংলাদেশের মতো গরিব দেশ থেকেও গরিব দেশ এর থেকে ভালো ম্যানেজ করেছে আছে। কেরালা স্টেট দেখেন, ইন্ডিয়ার কেরালা স্টেট, এটা একটা স্টেট। তারা কেরালাতে সর্বপ্রথম এই ইন্ডিয়ার কেসটা সর্বপ্রথম কেরালাতে ধরা পড়েছে, কিন্তু কেরালা ম্যানেজ করেছে সেটা কেমনে? কেরালা ব্যাপক ঐক্য সৃষ্টি করেছে মানুষের মধ্যে, ব্যাপক ট্রান্সপারেন্সির মধ্যে দিয়ে হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ, কোন তথ্য তারা মানুষ ট্রাস্ট করেছে ইয়েকে, কেরালা গভর্নমেন্ট যাই বলেছে ট্রাস্ট করেছে। এবং ওরা বস্তিতে বস্তিতে আপনার দুর্গম অঞ্চলে খাওয়া পৌঁছিয়ে দিয়েছে, ওষুধ পৌঁছিয়ে দিয়েছে, যতটুকু পেরেছে মানুষকে আশ্বস্ত করেছে যে আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্যের মধ্যে আমরা পৌঁছিয়ে দিব করেছে। ভিয়েতনাম করেছে, ভিয়েতনাম বাংলাদেশের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। এই যে সরকারের উপর ট্রাস্ট এবং জাতীয় ঐক্য, এই মোকাবেলায়, যেমন আমরা যুদ্ধের সময় আমাদের মধ্যে জাতীয় ঐক্য হয়েছে, এটা একটা যুদ্ধের মতো। ভিয়েতনাম এটাকে ভিয়েতনাম যুদ্ধের সাথে তুলনা করে এই ঐক্যটা ওরা বলেছে আমরা, ওরা এই অপারেশন নামটা দিয়েছে ওই যে ওই যুদ্ধের অপারেশনের নামেই এই ওদের এটা পরিচালনা করেছে। আর্জেন্টিনা করেছে কি, আর্জেন্টিনার সরকার যখন ওদের করোনা প্রোগ্রাম অ্যানাউন্স করেছে, ওই প্রোগ্রামে অ্যানাউন্সে সমস্ত পলিটিক্যাল পার্টি অপোজিশনের সমস্ত নেতাদেরকে নিয়ে বসে প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে এই আমরা করতে যাচ্ছি। এই যে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমরা জাতীয় এই দুর্যোগে যদি আমরা নিজেদের মধ্যে মারামারি করতে থাকি, ডিভাইডেড উই ফল, ইউনাইটেড উই রাইজ, এই জিনিসটা আমাদের নেতৃবৃন্দদেরকে, আমাদের যারা রাজনীতি করছেন, এটা সমস্ত এই বিভেদ বিরোধ এগুলি ফিরে দিতে, এটা ডেমোক্রেটিক ডিফিসিট যেখানে আছে সেখানে, ইভেন আমেরিকাতেও দেখেন ডেমোক্রেটিক ডিফিসিট, কিন্তু আমি আজকে সাধারণ পার্টে, আজকে আমেরিকাতে আবার করোনা শুরু হচ্ছে। কেন? সাধারণ পার্টে যেখানে ওরা ডেমোক্রেটিক না এবং ডেমোক্রেটিক ওরা বিশ্বাস করবে ইয়ে করে না এবং ঘৃণা করে, সেখানে তারা টিকে নিচ্ছে না। তারা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ফেল করুক, নিজেরা মরে হলেও বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে ফেল করাইতে হবে, এটা তাদের প্রতিজ্ঞার মধ্যে ঢুকে পড়েছে। এই যদি হয় তাহলে আমেরিকার মতো শক্তিশালী দেশ, অর্থনৈতিকভাবে শক্তিশালী, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, তারা এখন করোনা, এখন গতকাল পর্যন্ত ডেইলি 100,000 ডেইলি নিউ কেসেস, এবং এখন ছোট ছোট বাচ্চাদেরও হচ্ছে। তার মধ্যে এই যে জিনিসটা, এটা আমাদের বুঝতে হবে। এবং এই ডেমোক্রেটিক ডেফিসিট হওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে বৈষম্য। এই বৈষম্যতে যে হারে বৈষম্য বেড়েছে পৃথিবীতে, এটা নতুন করে নয়। এই বৈষম্য বাড়া শুরু হয়েছে 1980 সাল থেকে, এখন এমন একটা পর্যায়ে গিয়েছে এই বৈষম্য, ওরা এখন পৃথিবীর মর্তে লোক মারা যাচ্ছে, আর আমাদের এখানে জেফ বেজোস আর আপনার ব্র্যানসন স্পেসে যাচ্ছে। আমাদের কোনো আপত্তি নেই, আপনারা স্পেসে যান, স্পেসে থেকে যান, আপনাদের টাকাগুলো এখানে রেখে যান আমাদের জন্য। আপনারা স্পেসে থাকতে চান থাকেন, আমাদের কোনো দরকার নেই আপনার। এ হচ্ছে গিয়ে, কিন্তু আজকে দেখেন ভারতে কৃষক আন্দোলন, পাঞ্জাবের কৃষকরা নিয়ারলি 1 বছর ধরে আন্দোলন করছে, নাথিং ইজ হ্যাপেনিং। কারণ যারা এই বৈষম্য সৃষ্টি করেছে, এই বিলিয়নিয়াররা, দে আর হ্যাপি টু ডিল উইথ এ অটোক্র্যাট। কারণ আমি ডেমোক্রেটিক সিস্টেমে আমি সমস্ত লোকের সাথে, এতগুলি এমপির সাথে, আপনার এতগুলি মানুষের সাথে আপনাকে ডিল করতে হবে। তারা বলে জানা, ওরা একজন নেতা, দুজন নেতাকে আমরা বস করে রাখলাম, যেভাবে হোক, দ্যাটস ফাইন। এই বৈষম্যকে আপনি পলিটিক্যালি, ডেমোক্রেটিক্যালি এটাকে যতদিন আপনি ট্যাকেল করতে পারবেন না, বেশ কম সামান্য হবে, বাংলাদেশে একটু বেশি হবে, কম হবে, এটা বিশ্ব প্রবলেম। আপনি চিন্তা করে দেখেন, WTO-তে ট্রিপস সাসপেনশন করার জন্য, এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, এই যে প্যাটেন্ট রাইট, আজকে বাংলাদেশে ইনসেপ্টাতে এই ভ্যাকসিন প্রোডাকশনের ক্ষমতা আছে, কিন্তু তাকে ফর্মুলা দেওয়া হচ্ছে না। এই ফর্মুলা যে বললাম, এপ্রিলের 28 তারিখ ওরা বলেছে আমরা কাউকে সাথে শেয়ার করব না। আর এই শেয়ার করার জন্য WTO-তে
গত অক্টোবর মাসে ভারত এবং সাউথ আফ্রিকা মিলে একটা প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব ইউরোপিয়ানরা, আগে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বাধা দিয়েছে, এখনো বাধা দিচ্ছে ইউরোপিয়ানরা। ওরা বলছে না, এতে করে তাদের কর্পোরেশনের প্রফিট কমে যাবে, মানুষ মারা যাক। এই যে নতুন ভেরিয়েন্ট বের হচ্ছে, তাদের নিজেদের লোকের প্রবলেম হচ্ছে, তারপরেও তারা আপনার ভ্যাকসিনের ট্রিপস এটা তারা তাও টেম্পোরারিলি সাসপেন্ড করতে বলেছে, টেম্পোরারি সাসপেনশন। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট দিচ্ছে, তাও শুধু ভ্যাকসিনের জন্য, কারণ এটা নতুন ভ্যাকসিন, এটার টেকনোলজি জানা নাই এটাকে। কারণ এখন যদি জেনারিক মেডিসিন, যেমন আমাদের দেশে এই যে রেমডেসিন নাকি ওষুধটা বের করেছে, জেনারিক মেডিসিন ওষুধ, এটার ফর্মুলা জানা হয়ে গেছে, যেগুলো কিছু করতে পারে। যেটা নতুন টেকনোলজি আর এমএনএ যে টেকনোলজি, এটা কমপ্লিট নিউ টেকনোলজি এই ভ্যাকসিনের। এটা ইনফরমেশন মানুষ জানে না, এটা শেয়ার তারা করবে না। আজকে বাংলাদেশের দরকার, বা এই যে এটাতে এখন প্রায় 90টা দেশ এই প্রস্তাবে সাপোর্ট করছে, আমার মনে আরো বেড়েছে এর মধ্যে। বাংলাদেশ ওখানে আরো অগ্রণী ভূমিকা পালন করা উচিত ছিল, মানে ভারত এবং ইয়ের সাথে পাকিস্তান করছে অগ্রণী ভূমিকা, কিন্তু যতটুকু পারা যায়। কারণ এটা যদি আপনার এই ট্রিপস সাসপেনশন করে, এই উন্নত দেশগুলির মধ্যে বাংলাদেশ হবে সবচেয়ে বেশি প্রফিটেড। কারণ বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল ক্যাপাসিটির মতো আর কোনো এলডিসিতে নাই। এটার জন্য ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেবের এই যে স্বাস্থ্যনীতি, এটাকে আমাদের স্বীকৃতি দিতে হবে। আজকে বাংলাদেশ পৃথিবীতে একমাত্র এলডিসি যার ফার্মাসিউটিক্যাল ক্যাপাসিটি গ্রো করেছে। এই ক্যাপাসিটি গ্রোর পিছনে 1978 থেকে বাংলাদেশের তখনকার যে সরকার ছিল, 78 থেকে শুরু করেছে এই পরিকল্পনা। আজকে সেটার বেনিফিট আমরা পাচ্ছি, অতএব এটাকে প্রপার স্বীকৃতি হবে। 1978-এ আলমাটিতে, যে আপনার কাজাকিস্তানের রাজধানী আলমাটিতে যে WHO কনফারেন্স হয়েছিল, সেখানে এটার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। একমাত্র বাংলাদেশ এই সুযোগটা নিয়েছে, আর কোন দেশের মাথায় এটা ঢুকে নাই। কিন্তু এই সুযোগটা 78-এ আলমাটিতে WHO একটা, যে ওরা 4 বছর পর পর ওদের সম্মেলন হয়, এই সম্মেলনে তারা নতুন কিছু প্রস্তাব নিয়েছিল এবং ডিক্লারেশন, এটা আলমাটি ডিক্লারেশন বলা হয় প্রাইমারি হেলথ কেয়ারের উপর। এটা যুগান্তরকারী একটা ঘোষণা। এই ঘোষণার সুযোগ 78-এ বাংলাদেশের সরকার ছিলেন, উনি দুহাতে লুফে নিয়েছেন এই সুযোগ। যেভাবে লুফে নিয়েছিলেন আমাদের এই যে গার্মেন্টের সুযোগটা, যেটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি যে এই যে কোটা শেষ হয়ে যাবে, এই কোটা অন্য দেশের, এই কোটা আমরা কি করে ধরতে পারি, এগুলো হচ্ছে বিচক্ষণতার প্রয়োজন আছে, রাজনৈতিক নেতৃবৃন্দের বিচক্ষণতার প্রয়োজন আছে। কখন কখন সুযোগ আসে, এই সুযোগ থেকে আপনাকে গ্র্যাব করতে হবে। সেটা করতে পেরেছে বলে আজকে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, আজকে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে। তা এই নিয়ে আমি হয়তো একটু অন্য লাইনে চলে গেছি, কিন্তু এটা ওই যে আলম ভাই যেটা বললেন, জিওপলিটিক্স এর ইস্যু আছে, ম্যানেজমেন্ট ইস্যু অবশ্যই আছে। বাংলাদেশ আর একটু বেটার ম্যানেজ করতে পারতো, নো ডাউট। এবং এটা না করার পিছনে কারণ হচ্ছে জাতীয় ঐক্যের অভাব। জাতীয় ঐক্যটা ভীষণ প্রয়োজন আমাদের দেশে। আসুন আমরা আহ্বান জানাই, এই যে ভুল বুঝাবুঝি, অতীতে কে কি করেছে, এগুলি নিয়ে আজকে আমরা 50 বছর স্বাধীন হয়েছে। ইউ ক্যানট ডিভাইড এ নেশন ইন দি মিডল। আমাদেরকে একসাথেই কাজ করতে হবে। ওখানেই আমাদের জন্ম, ওখানেই মৃত্যু, ওখানেই আমাদের রিজারেকশন হবে। হ্যাঁ, সেখানে সেই জন্য ওই দেশের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। ধন্যবাদ, আমি অনেক বেশি বলে ফেললাম মনে হয়। আমাদের হোস্ট করলেন কোথায়? মাসুম কোথায় আপনি? আমাদের অনুষ্ঠানে
ইন্টারনেট সংযোগের একটু বিশাল সমস্যা হয়ে গিয়েছিল। আমরা যে এলাকায় থাকি, দুঃখিত যে এই এলাকায় আমাদের একটু কাজ হচ্ছে, সামহাও হয়তো আমরা অনুষ্ঠানে বিঘ্ন ঘটেছে, আমরা দুঃখিত। আমি শুনতেছিলাম আমাদের ডক্টর আনিস চৌধুরীকে, আমি একটু ডক্টর শামসুল আলমের কাছে যেতে চাই যে এই বর্তমানে বাংলাদেশে ভ্যাকসিনেশনের যে সমস্যা, যে আপনি বলছিলেন যে ইন্ডিয়া থেকে আমরা অনেক নির্ভরশীল হয়ে গিয়েছিলাম এবং সেরাম ইনস্টিটিউট আমাদের সাথে এক ধরনের বিক্রয় করেছে যে দেয় নাই, বাট এট দ্য মোমেন্ট আমাদের এই রেমিডিটা কি আমরা একটু জানতে চাই। যে বর্তমানে আমাদের স্বাস্থ্য খাতে অক্সিজেনের অভাব, অক্সিজেন সিলিন্ডারের অভাব, যেখানে হসপিটালে খুব করুণ অবস্থা। এই এই সময়টাতে আমাদের ভ্যাকসিন প্লাস এই যে করোনাকে মোকাবেলা করার জন্য আপনার একটু স্বাস্থ্য উপদেশগুলো জানতে চাই, যে কিভাবে আমরা ভ্যাকসিনও পেতে পারি আর করোনার মধ্যে আমরা কিভাবে একটু বেটার রেমেডি পেতে পারি। ডক্টর শামসুল আলম, ডাক্তার প্লিজ বলুন আপনি। হ্যাঁ, তো বাংলাদেশের ভ্যাকসিনের সমস্যা তো ছিল। প্রথমে ইন্ডিয়ার উপরে ওভার রিলাই করাটা ঠিক হয়নি আমাদের। এখন বাংলাদেশ যেটা করছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে কিছু ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করছে, কোভ্যাক এর মাধ্যমে। তারপরে আপনার চায়না থেকে কিছু ভ্যাকসিন পাচ্ছে, প্রায় 30 মিলিয়নের মতো। তারপরে আপনার আমেরিকা থেকে কিছু ডোনেশন পাওয়া গেছে, তারপর জাপান থেকে কিছু ভ্যাকসিন পাওয়া গেছে, এবং রাশিয়া থেকে কিছু ভ্যাকসিন দিয়েছে বাংলাদেশকে। তো এখন মোটামুটি একটা লাইনে এসে যাচ্ছে বলা চলে ভ্যাকসিনের ব্যাপারটা। তো এখন যদি সাপ্লাই লাইন ঠিক থাকে আর কি, তাহলে হয়তো বা তেমন বিগ প্রবলেম হবে না, যদি আনলেস সাপ্লাই চেইনটা বন্ধ হয়ে যায় আবার। তো একটা গুড নিউজ আছে যে বাংলাদেশের রাশিয়ান যে স্পুটনিক আপনার ভ্যাকসিনটা বাংলাদেশ প্রস্তাব দিয়েছে আর কি রাশিয়াকে, যে আমরা জয়েন্টলি এটা করতে পারি কিনা। তারা বলছে যে আমরা দেখি, এটা চিন্তা ভাবনা করে দেখি করা যায় কিনা একসাথে। এবং চাইনিজদেরকেও, আপনার চায়নাকেও বাংলাদেশ প্রস্তাব দিয়েছে। তো ওরাও বলছে যে আমরা দেখি, চিন্তা ভাবনা করে দেখি। আর ঘটনা হলো যে প্রতিটা কান্ট্রি চায় যে ভ্যাকসিন দিয়ে তারা ব্যবসা করবে। এখন এই ফর্মুলাটা আসলে ওই যে আনিস ভাই যেটা বললো, ফর্মুলাটা আসলে দিতে চায় না তারা। তারা মনে করে এটা দিয়ে দিলে যদি তারা আবার কারোর সাথে শেয়ার করে, অথবা তাদের উপর রিলায়েন্সটা তো কমে যাবে, যার কারণে পলিটিক্যালি জিনিসটা তারা শেয়ার করতে চায় না। তো এদিক থেকে বাংলাদেশ কিছুটা সুবিধাজনক পরিস্থিতি আছে এখন। তো এখন দেখা যাক কি হয়। তবে করোনার যে ব্যাপারটা, এটা হলো আপনার সম্পূর্ণভাবে কিছু নিয়ম কানুন মেনে চললে আর কি এদিক থেকে হয়তো আমরা এতটা সাফার করব না। যেমন করোনা হওয়ার পরে একজন মানুষকে মুভমেন্ট করা যাবে না বেশি, এটাই হলো মেইন থিং, যে কোয়ারেন্টাইন যেটা বলা হয়, স্ট্রিক্ট কোয়ারেন্টাইন। তো এটা যদি করা যায় তাহলে হয়তো মানে ইনফেকশনের রেটটা কমে যাবে বাংলাদেশে। তো করোনা ট্রিটমেন্ট দুইভাবে করা যায়, একটা হলো বাসা থেকেই করা যায় যদি খুব মাইল্ড সিমটম হয়, আর একটা হলো হসপিটালে। এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে কখন হসপিটালে যেতে হবে, এখন কখন আপনি বাসায় থাকবেন। এখন বাসায় যে আপনি থাকবেন তার জন্য আপনাকে কিছু জিনিস করতে হবে, যে আপনি যে বাসায় থাকবেন সে বাসায় অবশ্যই আপনাকে আলাদাভাবে থাকতে হবে, আলাদা একটা রুমে আলাদা বাথরুম ইউজ করতে হবে, এবং আপনাকে সবকিছুই সেপারেট ইউজ করতে হবে এবং হাইজিন মেনটেন করতে হবে। তো যদি আপনার বাসায় সিমটমটা খুবই মাইল্ড হয় তাহলে আপনি বাসাতে ট্রিটমেন্ট করতে পারেন। কিন্তু বাসা ট্রিটমেন্ট করতে গেলে আপনার যেটা লাগবে, একটা পালস অক্সিমিটার দরকার, যেটাতে আপনার পালস রেট দেখা হবে এবং আপনার অক্সিজেন স্যাচুরেশনটা দেখা হবে। তো এইটা একটা ইন্ডিকেটর। অক্সিজেন স্যাচুরেশনটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনি কখন হসপিটালে যাবেন। মনে করেন আপনার অক্সিজেন লেভেল যদি 95-এর উপরে থাকে তাহলে আপনার হসপিটালে যাওয়ার দরকার নাই। আর যদি আপনার অক্সিজেন 95-এর নিচে ড্রপ করতে থাকে, 90-এর নিচে নেমে আসে, অবশ্যই আপনাকে তখন হসপিটালে অক্সিজেন দিতে হবে, অক্সিজেন নেওয়ার জন্য হসপিটালে যেতে হবে। আচ্ছা, আরেকটা ইন্ডিকেশন হলো যে মনে করেন আপনার পালস অক্সিমিটার নাই আপনার বাসায়, তাহলে আপনি কি করবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে যদি আপনার দেখা যাচ্ছে প্রচন্ড
আপনার চেস্টে পেন হচ্ছে অথবা আপনার শ্বাসকষ্ট হচ্ছে, প্রবল শ্বাসকষ্ট হচ্ছে, এটা হলো একটা ইন্ডিকেশন যে আপনার করোনা থেকে হয়তোবা নিউমোনিয়া হয়ে যাচ্ছে এবং সেখান থেকেই আপনার চেস্ট পেন হচ্ছে অথবা শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে। ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই হসপিটালে যেতে হবে। আর এমনি বাসায় থেকে যে আপনি যে জিনিসগুলো করবেন, যেমন মনে করেন আপনাকে কয়েকটা জিনিস একটু মেনে চলতে হবে। যদি আপনার সিমটম খুবই মাইল্ড হয়, যেমন পরিমিত পরিমাণে আপনাকে পানি খেতে হবে, পরিমিত পরিমাণে নিউট্রিশিয়াস ফুড, যেমন আপনাকে পুষ্টিকর খাদ্য খেতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে রেগুলার। তারপর ভিটামিন ডি এখন এরা বলছে যে খুবই ইম্পর্টেন্ট, প্রতিদিন ভিটামিন ডি নিতে হবে আপনার। ভিটামিন ডি আপনার ওই দেখা যায় যে আপনার ইমিউন সিস্টেমকে স্ট্রং করে। এর সাথে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, এই সমস্ত কিছু কিছু নিউট্রিশিয়াস থিং আপনাকে খেতে হবে। এবং পাশাপাশি আপনাকে ওই সিমটমগুলো অবজার্ভ করতে হবে যে আপনার যখন বেশি প্রকোপটা খুব বেশি হয়ে যাবে এবং সিমটম খুব সিভিয়ার হবে, তখন আপনাকে হসপিটালে যেতে হবে। তো এই আর কি। আর জি, ধন্যবাদ ডক্টর শামসুল আলম যে আপনি স্বাস্থ্যবিধি এবং আমাদের বাংলাদেশের করণীয় জিনিসগুলো বললেন। আমি অনুষ্ঠানে খুব শেষে চলে এসেছি। আমি আমাদের সম্মানিত আরেকজন অতিথি ডক্টর আনিস চৌধুরীকে দিয়ে শেষ করব। ডক্টর আনিস চৌধুরী, যে আমি একটু আপনার সম্মুখে প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের করোনাকালীন অর্থনীতি নিয়ে আপনি কিভাবে বাংলাদেশের করোনাকালীন অর্থনীতি দেখছেন, এক। আর দ্বিতীয়ত আরেকটা হলো যে ঢাকার একজন ভালো অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একটা সংগঠন আছে ঢাকায় অর্থনীতি নিয়ে, যারা মোটামুটি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন এবং মাঝে মাঝে ওনারা ব্রিফ করেন যে বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে, কি করণীয়, উপদেশমূলক কথাগুলো বলেন। সেখানে উনি গত কিছুদিন আগে বললেন যে বাংলাদেশের ফরেন রেমিটেন্স, যেটার উপর বাংলাদেশের মূল অর্থনীতি দাঁড়িয়ে থাকে, সেই ফরেন রেমিটেন্স জুলাইতে 28% ড্রপ করেছে। এবং সেটা ঢাকার বিভিন্ন বড় বড় পত্রিকাগুলো, নিউ ওয়েজ বলেন, অবজারভার বলেন, সব পত্রিকা খুব ফলো করে প্রচার করেছে। তো এটা তো আমাদের জন্য একটা অশনি সংকেত এক হিসেবে, কারণ এই ফরেন রেমিটেন্স যদি 28% ড্রপ করে, তাহলে তো আসলে আমাদের সামনের অর্থনীতি কোন দিকে যেতে পারে সেটা একটা বড় একটা শঙ্কার বিষয়। তো দুটো বিষয়, যে করোনাকালীন সময় বাংলাদেশ অর্থনীতি কেমন আচরণ করছে এবং ফরেন রেমিটেন্স কমে গেলে বাংলাদেশের অর্থনীতিটা কোন দিকে যেতে পারে। ডক্টর আনিস চৌধুরী, আমি জানতে চাই দুটো প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আচ্ছা, এখানে শব্দটা আসতেছে কিসের থেকে? একটা এখানে জি, আমি ওই যে মনে হয় একটু লুজ কানেকশন আছে, আমি এটা শব্দটা বন্ধ করে দিচ্ছি। জি আচ্ছা আচ্ছা, আমার কয় মিনিট আছে মাসুম? আপনি বলুন, 5-7 মিনিট বলুন, সমস্যা নেই। না, সেটা কারণ এটা খুব খুব বড় প্রশ্ন করছেন আপনি, অনেক প্রশ্ন করছেন। এটা আপনি একটু বলুন, আপনি যতটা পারেন বলুন, অসুবিধা নেই, দর্শক শ্রোতারা শুনবে। ভালো প্রশ্ন যদি হয়ে থাকে টপিক শুনবে, বলুন। আচ্ছা, যাই হোক, আমি ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আমি এটার ব্যাকগ্রাউন্ড একটু দিতে হবে অর্থনীতি হিসাবে। যাই হোক, আপনি এর আগে ডাক্তার সাহেব বলেছেন অক্সিজেনের কথা, তারপরে আলাদা রুমে থাকা। আপনি ডাক্তার সাহেব আগেও বলেছেন আমাদের দেশে এগুলি যেমন বস্তিতে আপনি কি করে আলাদা রুমে থাকবেন, আলাদা বাথরুম করবেন, তারপরে গ্রাম দেশে ছোট ছোট ঘরে আমরা ওভার পপুলেটেড, এগুলি আর্থসামাজিক সমস্যা আছে। এই আর্থসামাজিক সমস্যা, এইগুলি টেকনিক্যাল সমস্যা না, এগুলি আর্থসামাজিক রাজনৈতিক সমস্যা। আর্থসামাজিক রাজনৈতিক ভাবে ইয়ে করতে হবে, এগুলি টেকনিক্যাল সলিউশন নাই এগুলি। সেই জন্যই যে বলেছিলাম জাতীয় ঐক্য, সবাইকে বসে চিন্তা ভাবনা করতে হবে। সেখানে এই যারা যারা সমাজ সেবক আছে তাদের কাছে অনেক সমস্যা সমাধানের পথ আছে। এগুলো আমরা এখান থেকে বসে টেকনোক্রেটিক সলিউশন আমরা এটা দিতে পারবো না। যারা, সেই জন্য বলেছি যে প্রচন্ড জাতীয় ঐক্যের প্রয়োজন, জাতীয় ডায়লগের প্রয়োজন। সবার কথা শুনতে হবে, শুনে এখানে আমাদেরকে ইয়েতে আসতে হবে, সেখানে সবাইকে একসাথে কাজ করতে হবে। এই যে আজকে অক্সিজেন নাই, আপনার হয়তো 2টা গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে এগুলি ইজিলি কনভার্ট করা যায় ফ্যাক্টরিগুলিকে, বিভিন্ন জায়গায় করছে। আমাদের এখানে যেমন স্যানিটাইজার করছে অস্ট্রেলিয়াতে, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়ে। যুদ্ধের সময় আমেরিকাতে আপনার ইন্ডাস্ট্রিগুলি দিয়ে কনভার্ট করে যুদ্ধ সরঞ্জাম তারা বানিয়েছে, আবার ওগুলিকে রিকনভার্ট করেছে। ইয়েতে করা যায়, এগুলি করা যায় না। কিন্তু কথা যে ব্যাপক জাতীয় ঐক্য, আমি বারবার বলছি, ব্যাপক জাতীয় ঐক্য এবং জাতীয় ডায়লগ দরকার। রেমিটেন্সের ইস্যুতে আসি, অর্থনৈতিক ইস্যুতে আসি। সারা বিশ্বে আপনি অর্থনৈতিক মন্দা হবে না,
বিশ্বে। কারণ আপনি এই যে পরিমাণ টাকা, এই যে আপনার অ্যাবাউট $20 ট্রিলিয়ন গ্লোবাল ইকোনমিতে, কিন্তু তার মধ্যে ম্যাক্সিমাম ডেভেলপ কান্ট্রিরাই করেছে। অ্যাবাউট 80% এক্সপেন্ডিচার বাই ডেভেলপ কান্ট্রি, নিয়ারলি $20 ট্রিলিয়ন আপনার ওয়ার্ল্ড ইকোনমিতে আপনার ইনজেক্ট করেছে। তো এখন যখনই ইকোনমি ওপেন হবে, আপনার ওই যে সাপ্লাই চেইন গুলি আবার ক্লিয়ার হবে, মানুষ করোনার ভয় থেকে বেরিয়ে এসে বের করতে পারবে, দেখবেন ইকোনমি সারা বিশ্বে এটা চাঙ্গা হয়ে উঠবে। এটা খুব এবং সেই নতুন বিশ্বটা পুরনো বিশ্বের মতো হবে কিনা, বৈষম্যপূর্ণ এবং আরো বৈষম্য বেশি হবে কিনা, সেটাই হচ্ছে ওয়ারি। আমরা যেটাকে বলি কে শেপ রিকভারি। আপনার কে যেমন দুটা হাত দুদিকে চলে গেছে, এটা এবং আমাদের মধ্যে ব্যবধান আরো বেড়ে যাচ্ছে, এই ব্যবধান আরো বেড়ে যাবে এবং সেটা সহনীয়র বাইরে চলে যাবে। তখন এটার কারণে আর্থসামাজিক রাজনৈতিক যে সমস্যা হবে, সেটা আমাদের, আমরা চিন্তা করে দেখেন পাকিস্তান কেন ভাঙলো। পাকিস্তান তখন আমরা ডেকেড অফ ডেভেলপমেন্ট করলাম, ক্যামেরা আমলে সবাই করলো, ডেভেলপমেন্ট হলো, সবাই বলে পাকিস্তান আমলে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু পাকিস্তান ভেঙে গেল কেন? বৈষম্যের কারণে। বৈষম্য ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস একটা থিং। আসেন এখন রেমিটেন্স। বাংলাদেশে এ পর্যন্ত যে রেমিটেন্স এর মধ্যে এসেছে, বেড়েছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি এটা আর্গুমেন্ট দিয়ে প্রমাণ করতে পারবো, ডাটা দিয়ে প্রমাণ করতে পারবো না, কারণ আমার কাছে হার্ড ডাটা নেই, কিন্তু আমার আর্গুমেন্ট আছে, লজিক্যাল আর্গুমেন্ট। বাংলাদেশে এই পর্যন্ত যে রেমিটেন্স, তার মধ্যে ম্যাক্সিমাম রেমিটেন্স আর্টিফিশিয়াল, ইট ওয়াজ নট রিয়েল রেমিটেন্স। কেন বলছি? আপনি গো ব্যাক টু 2008-2009 ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। সারা পৃথিবীতে তখন আমেরিকান ডলারের অধপতন, আপনার হয়েছে, ভ্যালু ফল করেছে, বিকজ ক্রাইসিস শুরু হয়েছে আমেরিকা থেকে। আমেরিকান ডলারের ভ্যালু ফল করে। বাংলাদেশে সেই তখন 60 টাকা থেকে বাংলাদেশে 80 টাকা হয়ে গেল। এই দুই একটা দেশের হয়েছে, তার মধ্যে বাংলাদেশে। তাহলে যেখানে সারা পৃথিবীতে আমেরিকান ডলার উইক হয়, সেখানে বাংলাদেশে স্ট্রং হলো কেন? প্রশ্ন করেন। তার মানে বাংলাদেশের মানুষ তখন আমেরিকান ডলার কিনছে। কারা কিনছে? যারা এই অসৎ পথে পয়সা কামাইছে, তারা এই টাকাটা তারা ডলারে কনভার্ট করেছে। তখন এই টাকাটা তারা সুটকেসে করে, ব্রিফ কেসে করে আমেরিকা নিয়ে গেছে। সেখানে নিয়ে তারা বাড়ি কিনেছে সস্তায়, অ্যাপার্টমেন্ট কিনেছে সস্তায়, কারণ তখন ক্রাইসিসে ওরা কিনেছে। আমেরিকান সরকার চোখ বন্ধ করে রেখেছিল, বিকজ তাদের এখন টাকা দরকার। খেয়াল করেন, অস্ট্রেলিয়াতে আপনি $500,000 দেন, আপনাকে ইমিগ্রেশন দিবে, জিজ্ঞেসও করা হবে না। সারা পৃথিবী আপনার এই করাপশনের উপর দাঁড়িয়ে আছে। এই যে আপনি শুধু বাংলাদেশে দেখলে হবে না, মালয়েশিয়াতে আপনি সেকেন্ড হোম নিয়ে করেন, টাকা ওরা জিজ্ঞেস করে টাকা কোথায় পাইছো, বাংলাদেশ সরকারকে কি তোমরা ট্যাক্স দিয়েছো, জিজ্ঞেস করে না, চোখ বন্ধ করে রাখে, কারণ ওরা তাই আমাদের কাছে টাকা আসতেছে। অস্ট্রেলিয়ান সরকার এদিকে আমাদেরকে বলে তোমরা করাপশন করো না, করাপশন করো না। উপজেট দিতে তারা খুব রাজি, খুব উৎসাহ, কিন্তু করাপশন তারা এনকারেজ করতেছে। টাকা নিয়ে এখানে আসো, আমরা কোনো প্রশ্ন করব না। বাংলাদেশ সরকারকে তোমরা কি ট্যাক্স দিয়েছো, এই টাকা তোমার উৎস কোথায়, জিজ্ঞেস করবে না। সেভাবে তারা গিয়েছে। তার মধ্যে কিছু টাকা তারা তো বাংলাদেশে ব্যবসা আছে, কিছু টাকা তারা রেমিটেন্সের নামে পাঠিয়েছে। তাহলে তাদের ট্যাক্সও দিতে হয় না, কিচ্ছু দিতে হয় নাই, এ টাকা সাদা হয়ে গেল, ইজিলি সাদা হয়ে গেল। এ টাকা তোমার রেমিটেন্স। সারা পৃথিবীতে তখন লোক ছাড়াই হচ্ছে। আপনার বাংলাদেশের শ্রমিকদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশের থেকে পাঠিয়ে দেওয়া হলো, দুবাই বন্ধ হয়ে গেল, কিন্তু রেমিটেন্স বাড়তেছে। কিভাবে বাড়ে? আপনি কমন সেন্সের বলেন। মানুষের চাকরি নেই, চাকরিকে পাঠিয়ে দিচ্ছে, টাকা আসতেছে করতে। তারা কারা টাকা পাঠাচ্ছে? আমার চাকরি নেই, টাকা এরা পাঠাচ্ছে। এদের মধ্যে কেউ রেমিটেন্স। এখন এরা আর ফিরবে না, এরা টাকা পাঠাচ্ছে না। এই এলিটরা যারা টাকা পার করাই দিয়েছে, ওদের ছেলে মেয়ে পড়ালেখা করছে, ওখানে সেটেল হয়ে গেছে। এখন আগে তো ওদের ছেলে মেয়ে ছিল, আসা যাওয়া করছে, বেগম পাড়া থেকে আসা যাওয়া করছে। এখন ওনাদেরও রিটায়ারমেন্টের সময় এসে যাচ্ছে, ওখানেও তারা ব্যবসাপাতি ওপেন করেছে। আর তারা এইটাই হচ্ছে এলিট। এখন আপনার একই ঘটনা ফিলিপিনে হয়েছিল, মার্কোস যখন ক্ষমতায় আসে। ফিলিপিন এক সময়ে এই অঞ্চলের সবচেয়ে ধনী দেশ, সবচেয়ে উন্নত দেশ ছিল সাউথ ইস্ট এশিয়ার। কিন্তু ফিলিপিনি ইলিট মনে করলো আমাদের ভবিষ্যৎ আর এখানে নেই, তারা টাকাগুলি তখন আস্তে আস্তে। করাপশন ইজ নট এন ইস্যু, ইন্দোনেশিয়া ইজ কারাপ্ট। ডক্টর আনিস চৌধুরী, আমি যদি আপনাকে একটু থামিয়ে যদি একটু শ্রদ্ধার সহিত জানতে চাই যে বর্তমান সময়ে যে করোনার মতো যে কি পদক্ষেপ রেমেডি টাইপের, যে আসলে মানুষ খেতে পারবে, মানুষ আসলে পেটে ভাত দিতে পারবে, যে মাছে ভাতে বাঙালি মাছ না হোক, অ্যাটলিস্ট
ডালে ভাতে যদি বাঙালি বেঁচে থাকতে চায় এট দ্য মোমেন্টে কি করা উচিত? কারণ আমরা তো যখন রাস্তার চিত্র দেখি তখন সেখানে করুণ অবস্থা, অনেক শ্রেণীর লোক আছে কিছু খেতে পারছে না, তারা রাস্তা নামতে পারছে না, পুলিশ সেখানে মারতেছে, বাট আসলে এদের জন্য কি করা যায়? আপনার এটা রাজনৈতিক সমস্যা, আমি আপনাকে বারবার বলছি, এটা আমাদের টেকনিক্যাল ইস্যু না। আমি আপনাকে বলি, আপনি এই যে রিচ ক্লাস যারা বাংলাদেশে হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং বিলিয়নিয়ার, ফাস্টেস্ট গ্রোয়িং ধনী হয়েছে পৃথিবীতে, আমেরিকাকে ছড়াই গেছে রেট অফ গ্রোথ অফ বিলিয়নিয়ার, ধনী শ্রেণী যারা হয়েছে পৃথিবীর ফাস্টেস্ট গ্রোয়িং বিলিয়নিয়ার, এবং বাংলাদেশে নাম্বার 1 ইন সম্পদ পাচার পৃথিবীতে। এটা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে আপনাকে। আপনি যেদিন ওদের কাছ থেকে ট্যাক্স নিতে পারবেন, বাংলাদেশের ট্যাক্স টু জিডিপি রেশিও হচ্ছে 10%, আপনি এদেরকে বলেন ট্যাক্স দিতে, এদেরকে বলেন সম্পদ পাচার না করতে, আপনি করাপশন করেন কোনো অসুবিধা, কিন্তু পাচার করবেন না, এখানে ইনভেস্ট করেন টাকাটা। জি, ধন্যবাদ যেটা- ডক্টর আনিস চৌধুরী এবং ধন্যবাদ ডক্টর শামসুল আলম আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং করোনার মধ্যে আপনাদের এই যে ব্যস্ততার মধ্যেও পরিবারের কাছ থেকে সময় বের করে সুপ্রভাত সিদ্দিকীকে সময় দিয়েছেন দর্শক শ্রোতাদের ইকোনমি নিয়ে এবং স্বাস্থ্যবিধি তথা করোনার ভ্যাকসিন, করোনার প্রকোপ, সমস্ত যে উপদেশ দিয়ে আপনারা আজকে আমাদের অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন, আপনাদের প্রতি দুজনের প্রতি আবারও কৃতজ্ঞতা রইল এবং শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ আমাদেরকে করে লিখেছেন আপনি। থ্যাংক ইউ। এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং আগামী রবিবার একই সময়ে সিডনি সময় 9টা আমাদের আরো নির্ধারিত সমসাময়িক ঘটনাবলী নিয়ে আরো দুজন অতিথিকে নিয়ে আমরা অনুষ্ঠানে ফিরবো, এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো ধরনের উপদেশ জানাতে চাইলে আমাদের ফেসবুক পেজ সুপ্রভাত সিডনিকে ফলো করতে পারেন, ইনবক্স করতে পারেন, আমাদের কাছে মেইল করতে পারেন suprabhat.ceo@gmail.com, এবং সুপ্রভাত সিডনির নিয়মিত আয়োজন এবং আপডেট পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সুপ্রভাত সিডনিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আয়োজনের সঙ্গে থাকতে পারেন। আগামী রবিবার একই সময় দেখা হবে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং করোনার মহামারীর মধ্যে, প্রকোপের মধ্যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে যথাযথভাবে পরিবারকে সময় দেন, পরিবারের সাথে সময় কাটান, কারণ খুব ভালো একটা সময় এখন পরিবারকে সময় দেওয়ার জন্য। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই বলে আল্লাহ হাফেজ। মাসুম।